আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহু। উস্তাদ কেমন জি আছেন? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরু করি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এই সিফত শিখি 11তম ব্যাচের 16তম ক্লাস। আমরা গত ক্লাসের আগ পর্যন্ত সিফতের পঞ্চম ধাপের আলোচনা শেষ হয়েছে। আমরা আজকে এবং আগামীকাল এই 2 দিন ইনশাল্লাহ মাখরাজ নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো মাখরাজের সাথে আমরা আহ, পূর্বের থেকেই পরিচিত। মাখরাজ সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আমরা দেখি যে একই মাখরাজ থেকে একাধিক হরফ হয়, আবার কোনো কোনো মাখরাজে একটা করে হরফ থাকে। তো যেহেতু এখন থেকে আমরা আহ, সিফত সম্পর্কে জানি, অলরেডি আমরা সিফত সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে। এখন আমরা প্রত্যেকটা হরফের উচ্চারণের নির্দিষ্ট যে জায়গা, এইটাকে চিহ্নিত করতে পারবো ইনশাল্লাহ। সিফতের আলোকে দেখলে এটাকে আমরা চিহ্নিত করতে পারবো। তো মাখরাজ এটা একটা আরবি শব্দ। আর মাখরাজ শব্দের শাব্দিক অর্থ হলো বের হওয়ার স্থান। বের হওয়ার স্থানকে মাখরাজ বলে। আর তাজবিদের পরিভাষায় হরফের উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি 29টি হরফ আমরা জানি, তো এর মাখরাজ হলো 17টি, এইভাবে জানি আর কি আমরা। তো মাখরাজ বলতে গেলে যেটা বোঝা যায় যে উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। এখন আমাদের উচ্চারণ প্রক্রিয়া, এই বিষয়ে যদি পূর্ণ আমরা বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা যখন মুখ দিয়ে কোনো আওয়াজ করি, তো এটা আমরা পূর্বের থেকেই জানি যে আমাদের আওয়াজের আহ, পানি হিসেবে কাজ করে আমাদের শ্বাস। আমরা ফুসফুস থেকে ফুসফুসে শ্বাস নেই, ওই শ্বাসটাকে ব্যবহার করেই আমরা মুখ দিয়ে আওয়াজ করি। আর এইটা হয় কিভাবে? এইটা হয় আমরা আমাদের বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করি, এবং ওই শ্বাসের চাপের মাধ্যমে ওইখানে আমরা বলা যেতে পারে যে একটা বিস্ফোরণ ঘটাই। তো জায়গার পরিবর্তনের কারণে একই শ্বাস জায়গার পরিবর্তন করার কারণে বিভিন্ন রূপ নেয়।
বিষয়টা হলো এমন যে দেখা যায় যে আমরা যদি হাত দিয়ে কোনো কিছুর উপরে আঘাত করি তো সেক্ষেত্রে একটা আওয়াজ হয়। আমাদের আওয়াজের যে উৎস এটা হলো হাত দিয়ে আঘাত করা। তো এটা দিয়ে যদি আমরা আহ, লোহার উপরে আঘাত করি তো সেক্ষেত্রে এক ধরনের আওয়াজ হয়, কাঠের উপরে এক ধরনের আওয়াজ হয়, তারপর আহ, মাটির উপরে এক ধরনের আওয়াজ হয়। তো কথা বলার ক্ষেত্রে বা মুখ দিয়ে আওয়াজ তৈরি করার ক্ষেত্রেও বিষয়টা এমন। তো আমরা শ্বাসটাকে বাকযন্ত্রের বিভিন্ন জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি করে তারপর একটা আওয়াজের তৈরি করি। তো যে আওয়াজের জন্য বাকযন্ত্রের যে অংশে আমরা শ্বাসকে আটকাই ওইটাই হলো ওই আওয়াজের মাখরাজ। তো এই হিসেবে আহ, আরবিতে এমন 5টা আহ, বাকযন্ত্র বা স্থান যার মাধ্যমে আরবি প্রত্যেকটা হরফের উচ্চারণ হয়ে থাকে আর কি। 5টা স্থান। তো এগুলাকে বলা হয় আহ, মাখারেজে খাসা বলা হয়। আরবিতে এগুলাকে বলা হয়, বা সহজে আমরা বলতে পারি এগুলাকে বলা হয় খাস মাখরাজ। আহ, না, উম, উল্টা বললাম, এটাকে বলা হয় আম মাখরাজ। আর প্রত্যেকটা হরফের নির্দিষ্ট মাখরাজকে বলা হয় আহ, খাস মাখরাজ। মূল 5টা পয়েন্টকে বলা হয় আম মাখরাজ বা মাখারেজ আম্মা। আর নির্দিষ্ট হরফের উচ্চারণের স্থানকে বলা হয় মাখারেজ খাসা বা খাস মাখরাজ। তো আরবি আম মাখরাজ হলো 5টা। আহ, প্রথমত কণ্ঠনালী, দ্বিতীয়ত জিহ্বা, 3 নম্বরে হলো ঠোঁট, 4 নম্বরে মুখের খালি জায়গা, আর সর্বশেষ হলো নাকের বাসি। তো ঘুরে ফিরে এই 5টা জায়গার ব্যবহারের মাধ্যমেই আরবি প্রত্যেকটা উচ্চারণ হয়ে থাকে। তো মাখরাজের ধারাবাহিকতাটা প্রথমে কণ্ঠনালী, তারপর জিহ্বা, তারপর হলো 2 ঠোঁট, তারপর মুখের খালি জায়গা, সর্বশেষ হলো নাকের বাসি। তো এটা এখানে বোধহয় দেখানো আছে নাকি আলাদাভাবে? জি, এইখানে এই 5টা পয়েন্ট দেখানো আছে। যে প্রথমটা বললাম যে কণ্ঠনালী 1 নম্বর। কণ্ঠনালীর থেকে আরবি যেহেতু 17টা মাখরাজ, তো 17টা মাখরাজ মাখরাজ বর্ণনা করার ক্ষেত্রে এই 17 সংখ্যাটা এইটা আর কি আহ, বেশি আহ, প্রচলিত, এইভাবে মাখরাজের বর্ণনা করা হয়। বাকি আহ, যদি একেবারেই উচ্চারণের নির্দিষ্ট পয়েন্টের বর্ণনা করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা হরফের মাখরাজ কিন্তু আলাদা হয়। এমন 2টা হরফ পাওয়া যাবে না যারা একই পয়েন্টের থেকে উচ্চারিত হয়। আমরা দেখে থাকি যে একই মাখরাজে একাধিক হরফ থাকে। আরবি হরফ হলো 29টা। তো উচ্চারণের ক্ষেত্রে আসে 28টা। বাকি আলিফ এটাও উচ্চারণে আসে মাদের অবস্থায়। তো যদি আমরা এই আহ, প্রত্যেকটা হরফের নির্দিষ্ট জায়গার বর্ণনা করতে চাই তো সেক্ষেত্রে দেখা যাবে যে আরবি হরফের তুলনায় মাখরাজের সংখ্যা বেশি। তো এইটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হলো আহ, কোনো কোনো হরফ এমনও আছে যেটা 2টা জায়গার থেকে উচ্চারিত হয়। এইটা কেমন?
এটা হলো মনে করেন যে হয় এই যে ওয়াও, ইয়া, তো এটা তো একটা হলো হরকতযুক্ত অবস্থায় এদের একটা নির্দিষ্ট মাখরাজ আছে। যখন মাদের হরফ হিসেবে হবে তখন কিন্তু ওই ওয়াওয়ের বা ইয়ার উচ্চারণটা ভিন্ন জায়গার থেকে হচ্ছে। তো এই হিসেবে দেখলে হরফের থেকে মাখরাজের সংখ্যা বেশি হয়। তো যাই হোক, যেটা বলতেছিলাম আমরা, যে আরবি উচ্চারণের ক্ষেত্রে আমরা 5টা জায়গার ব্যবহারের মাধ্যমে সবগুলো উচ্চারণ করে থাকি। তা হলো প্রথমত কণ্ঠনালী, বা যেটাকে আমরা হলক হিসেবে মাখরাজে বর্ণনা করি, তো আল হালক বা কণ্ঠনালী। 2 নাম্বারটা হলো আল লিসান বা জিহ্বা। 3 নাম্বার হলো আশাফাতাইন, 2 ঠোঁট। 4 নাম্বার আল জাউফ বা মুখের খালি জায়গা। আর 4 নাম্বার, আচ্ছা এখানে একটু আহ, উল্টা দেওয়া আছে, আমি যেভাবে বলতেছি। 4 নাম্বারে আমরা মুখের খালি জায়গা আনলেই ভালো হয়, কারণ 17 মাখরাজের ধারাবাহিকতায় আমরা মুখের খালি জায়গাটাকে আগে আনি। তো যাই হোক, মূল বিষয় ঠিকই আছে। আর সর্বশেষ হলো আল খয়সুম বা নাকের বাসি। আরবি নামটা আমরা পারলে মনে রাখবো। আল হালক কণ্ঠনালী, আল লিসান জিহ্বা, আশাফাতাইন 2 ঠোঁট, আল আল জাউফ মুখের খালি জায়গা বা খালি জায়গা, আল খাইসুম নাকের বাসি। এই হলো আমাদের 5টা স্থান যার মাধ্যমে আমরা আরবি উচ্চারণগুলো করে থাকি। আর এটাকে যা বললাম, এটাকে তাজবিদের পরিভাষায় বলা হয় এই 5টা জায়গাকে মাখারেজ আম্মা, বা একটু সহজ করে আমরা বলতে পারি আম মাখরাজ। আর আরবি যে মাখরাজগুলো আছে, এই মাখরাজগুলো আসলে এই ধারাবাহিকতায়। তো প্রথম যেটা বলা হলো আহ, যে আল হালক বা কণ্ঠনালী, এখান থেকে হয় 3টা মাখরাজ। তারপর আল লিসান জিহ্বা থেকে হয় 10টা মাখরাজ, এই মোট 13টা। আর শাফাতাইন বা 2 ঠোঁট থেকে হয় হলো 2টা মাখরাজ, 15টা। তারপর আল জাউফ বা মুখের খালি জায়গা থেকে একটা মাখরাজ, মুখের খালি জায়গায়, এই হলো 16। আর সর্বশেষ আল খয়সুম বা নাকের বাসি থেকে একটা মাখরাজ, এই হলো মোট 17টা মাখরাজ। অনেকের আছে যে মাখরাজের ধারাবাহিকতা মনে থাকে না। তো মাখরাজের ধারাবাহিকতাটা মূলত হলকের শুরু থেকে শুরু হয়, তো আস্তে 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 এইটা বাহিরের দিকে আসতে থাকে। তো নিচের থেকে শুরু করে আস্তে 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 বাহিরের দিকে এসে শেষ হয় সাধারণত। এর ব্যতিক্রম তেমন একটা না, এরকম। তো প্রথমত যেটা পেলাম যে আল হলক বা কণ্ঠনালী, এখান থেকে 3টা মাখরাজ হয়ে থাকে, যা আমরা জানি যে হলকের শুরু থেকে বা কণ্ঠনালীর শুরু থেকে হামজা হা, 2 নাম্বারে হলকের মধ্যখান থেকে আইন হা, 3 নাম্বার হলকের শেষ থেকে গইন খ। আর কিছুক্ষণ আগে যে বিষয়টা
আপনাদেরকে বললাম যে একই মাখরাজে একাধিক হরফ, এর অর্থ এই না যে উভয় হরফ একেবারেই একই বিন্দু থেকে উচ্চারিত হয়। তো এর ভিতর পার্থক্য থাকে। এটা যদি আমরা একটু দেখতে চাই, তো এই চিত্রের মাঝে কিছুটা উম, আঁচ করতে পারি। যে এখানে দেখেন যে 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। তো এখন যদি মাখরাজের সাথে আমরা সিফত যুক্ত করি, তো 1 নাম্বার মাখরাজে আমরা যেটা পাই, একটা সিফত এই স্থানকে উম, পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথম মাখরাজের ক্ষেত্রে ওইটা হলো হামস। আমরা জানি যে হামজার ক্ষেত্রে জাহার সিফত, আর হায়ের ক্ষেত্রে হলো হামস সিফত। জাহারে বাতাস বন্ধ থাকে, আর হামসে বাতাস চালু থাকে। তো আমরা যদি আহ, হামজাকে উচ্চারণ করতে চাই, যেহেতু হামজার আওয়াজে বাতাস নেই, সুতরাং এর উচ্চারণটা হলকের শুরুর নিচের অংশ থেকে হয়। আর হাতে যেহেতু বাতাস থাকে, এজন্য হাত কিছুটা উপরে চলে আসে, হলকের শুরুর একটু উপরের থেকে হয়। যেমন এটাকে এভাবেও আমরা দেখতে পারি। ধরেন এইটাকে যদি আমরা পুরো হলক ধরি বা আমরা গলা ধরি, তো সেক্ষেত্রে এটাকে আমাদের যেহেতু 3টা মাখরাজ এখানে, তো 3 ভাগ করতে হবে আমাদের। মাখরাজ শুরু হবে একেবারে নিচের আহ, ভাগের থেকে। তো 1 নাম্বার হলো হলকের শুরু হামজা হা। তো হামজাটা হবে হলকের শুরুর নিচের অংশ থেকে, হাটা হবে হলকের শুরুর উপরের অংশ থেকে। তো এখানে নিচের বিন্দুটাকে আমরা হামজার মাখরাজ ধরতে পারি, আর উপরের বিন্দুটা হলো হায়ের মাখরাজ। এইটা দেখবেন আমরা যদি উচ্চারণের সময় একটু খেয়াল করি। যেমন ধরেন হামজার উচ্চারণ আ ই উ, আ ই উ, সাথে হায়ের মাখরাজ, হায়ের উচ্চারণ হা হি হু। এখন যদি আমরা উচ্চারণের সময় হলকের শুরুর যে চাপটা ছিল ওইটাকে আহ, অনুভব করতে পারি, তাহলে এই বিষয়টা আমাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যায়। নিজেরাই বুঝতে পারবো আসলে এই দুইটা একই, একেবারে হুবহু একই জায়গার থেকে হচ্ছে না। যেমন আ ই উ, আ ই উ, হ্যাঁ হি হু, হা উপরে চলে আসে, হামজা নিচে থেকে যায়। ঠিক একই রকম অবস্থা দ্বিতীয় মাখরাজের ক্ষেত্রে। দ্বিতীয় মাখরাজ হলো আইন হা, হলকের মধ্যখান থেকে আইন হা। আর আরেকটা বিষয়, যে 1 নাম্বার যে মাখরাজটা আছে, আহ, আরবি উচ্চারণের ক্ষেত্রে যে জায়গাগুলোর ব্যবহার করা হয়, এর কিছু কিছু জায়গা এমন আছে, আহ, কিছু কিছু বলা যায় না, বলা যেতে পারে যে বেশিরভাগ জায়গা আমরা বাংলার ক্ষেত্রে ব্যবহার করি। বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা বেশিরভাগ জায়গাকে ব্যবহার করি, হয়তো ব্যবহারের প্রক্রিয়াটা একটু ভিন্ন থাকে, অবস্থার মাঝে একটু ভিন্নতা থাকে, বাকি জায়গা ঠিক থাকে। আর বেশ কিছু জায়গা বা অল্প সংখ্যক কিছু জায়গা এমন আছে যে জায়গার ব্যবহারটা আমরা আসলে বাংলা উচ্চারণের ক্ষেত্রে বা বাংলা উচ্চারণের ক্ষেত্রে, কথোপকথনের ক্ষেত্রে আমরা বাংলাতে এই জায়গার ব্যবহারটা করি না। তো এই হিসেবে দেখলে 1 নাম্বার মাখরাজের ক্ষেত্রে যে জায়গাটার কথা বলা হলো হলকের শুরু, তো এই জায়গাটা আমরা ব্যবহার করি। যেমন আমরা
আ বলি, স্বর আ, অ, আ, এটা হলকের শুরুর থেকেই হয়, হলকের শুরু থেকে হয়। তো যেহেতু এই জায়গাটা আমরা ব্যবহার করে অভ্যস্ত, তো এই এম, স্থান নিয়ে আমাদের সমস্যা হওয়ার কথা না। তবে সমস্যা উচ্চারণের ক্ষেত্রে যেটা হয় ওইটা হলো সিফতগত সমস্যা আমাদের হয়, যে আমরা যেহেতু বাংলার ক্ষেত্রে এই জায়গাটাকে হালকাভাবে ব্যবহার করে থাকি। যেমন আমি, আমাদের, আমরা, আ, এটা বাংলার ক্ষেত্রে আমরা আ, আ, আমি। কিন্তু এটা যদি আরবি উচ্চারণ হতো তখন বলতে আ, আ, আমি, আমি, আমি। তো এইভাবে তো আমরা বাংলায় বলি না। তো জায়গার ব্যবহার থাকলেও জায়গার ব্যবহারের যে প্রক্রিয়াটা, অবস্থাটা, এইটা ভিন্ন। 2 নম্বরে আমরা যেটা পাই হলকের মধ্যখান থেকে আইন, হা। তো এইখানেও একই বিষয়, যে আইন হলকের মধ্যখান থেকে আর হাও হলকের মধ্যখান থেকে। বাকি আইনটা হবে হলকের মধ্যখানের নিচের অংশে, আর হাটা হবে হলকের মধ্যখানের উপরের অংশে। এইখানেও কারণ হিসেবে বিশেষভাবে যেটা কাজ করে ওইটা হলো হামস এবং জাহার। এই সিফতটার, এই জায়গার ভিন্নতার ক্ষেত্রে আহ, গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো আইনের উচ্চারণটা যেমন হয় আ, ই, রু, হা, হি, হু। এটা হলো হায়ের উচ্চারণ। আ, ই, রু, হা, হি, হু। হা কিছুটা উপরে চলে আসে। আর বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা এই জায়গার ব্যবহারটা করি না। আমার জানা মতে এই জায়গার ব্যবহারটা আমরা বাংলার ক্ষেত্রে করি না। তবে এই ক্ষেত্রে আমরা এই মাখরাজটাকে যদি এমন হয় যে আমি এই জায়গার ব্যবহারটা করতে পারতেছি না, তাহলে আমি এই জায়গাটা কিভাবে ব্যবহার করা শিখতে পারি? তো এক্ষেত্রে আমরা আহ, যেহেতু হলকের মধ্যখানের অংশটা দেখা সম্ভব না, হাত দিয়ে স্পর্শ করাও সম্ভব না ভিতরের অংশে, তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে হাত দিয়ে হলকের মাঝ বরাবর চাপ দিয়ে আমরা এই জায়গাটাকে একটু নিশ্চিত করতে পারি যে এই জায়গাটাকে আসলে আমরা কোন অংশটাকে ব্যবহার করব। তো এর মাধ্যমে এই জায়গার পরিচয় কিছুটা হলেও আমরা পেয়ে যাই। হ্যাঁ, হলকের সর্বশেষ মাখরাজ, যেটা 3 নাম্বার মাখরাজ, তা হলো হলকের শেষ থেকে গইন, খ। এইখানেও 2টা হরফ, গইন এবং খ। আর এই 2 হরফের স্থানের ভিন্নতা পূর্বের মতোই। গইন হলকের শেষ থেকে হবে, খ হলকের শেষ থেকে হবে। বাকি ক্ষয়ের ভিতরে বাতাস থাকার কারণে খ কিছুটা উপরে চলে আসে, আর গইন বাতাস না থাকার কারণে একটু নিচ থেকে হয়। তো পূর্বে যেটা বললাম যে বাংলার ক্ষেত্রে আমরা এই জায়গার ব্যবহারটা করি না। তো এইটা বোঝার জন্য আমরা আহ, এভাবে বুঝতে পারি যে আমরা যখন গড়গড়া করি অজু করার সময়, একেবারেই পানি যত যথাসম্ভব ভিতরে নিয়ে যদি কেউ গড়গড়া করতে চায়, তো সেক্ষেত্রে হলকে শুরুতে একটা চাপ দিয়ে গড়গড়াটা করতে হয়। যেমন অ, 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 এমন পানি যতটা ভিতরে নিয়ে আটকানো সম্ভব নিচের দিকে। তো সেক্ষেত্রে সাধারণত হলকের শেষের অংশেই চাপটা পড়ে। তো গইনের উচ্চারণটা হয় এভাবে গ, গি, গু, গ, গি, গু। আর খয়ের উচ্চারণটা খ, খি, খু, খ, খি,
হু। তো এই ক্ষেত্রে আমাদের যদি মাখরাজগত সমস্যা হয়ে যায় কারো, তো তখন ওই ভুলের রূপটা থাকে আসলে আমরা সেক্ষেত্রে অনেকটা সামনে চলে আসি, যেহেতু এই আওয়াজটা গইন এবং খয়ের উচ্চারণটা শুনতে কিছুটা আমাদের বাংলা এই ক বর্গের স্থানের মতো আর কি। ওই ক্ষেত্রে আমরা যে কাজটা করে থাকি যে জিহ্বার গোড়ার থেকে একটু সামনের অংশকে আমরা উপরের তালুর সঙ্গে লাগাই এবং এই উচ্চারণগুলা করি। আমাদের বাংলা গ এবং বাংলা খ এই দুইটার ক্ষেত্রে যে জায়গার ব্যবহারটা করি, তো আরবির ক্ষেত্রেও আমরা দেখা যায় যে এই জায়গার ব্যবহারটা করি। তো এটা একেবারেই নিঃসন্দেহে ভুল, কারণ আরবি গইন এবং খর মাখরাজ এর থেকে অনেকটা পিছনে, দুই ধাপ পিছনে। তো গইন খর উচ্চারণ আমরা পাচ্ছি গ, গি, গু, আগ, ইগ, উগ, খ, খি, হু, আখ, ইখ, উখ ইত্যাদি। তো এই গেল মোট আমাদের তিনটা মাখরাজ, যেটা কিনা পুরোটাই ছিল হলকের। তো আম মাখরাজ হিসেবে আমরা যে পাঁচটা মাখরাজকে জানতাম: কণ্ঠনালী, জিহ্বা, দুই ঠোঁট, মুখের খালি জায়গা, নাকের বাসি। তো এর ভিতর থেকে প্রথমটা আমরা পেয়ে গেলাম কণ্ঠনালী, যেখান থেকে আমরা তিনটা মাখরাজ পাই এবং তিন মাখরাজে ছয়টা হরফ হয়। আর যেহেতু আমরা প্রত্যেকটা হরফের উচ্চারণের নির্দিষ্ট জায়গাকে চিহ্নিত করার চেষ্টা করতেছি, তো সেক্ষেত্রে আমরা ছয়টা জায়গায় পেলাম। হামজার ক্ষেত্রে হলকের শুরুর নিচের অংশ, হায়ের ক্ষেত্রে হলকের শুরুর উপরের অংশ, আইনের ক্ষেত্রে হলকের মধ্যখানের নিচের অংশ, আর হায়ের ক্ষেত্রে আইনের মধ্যখানের উপরের অংশ, খয়ের ক্ষেত্রে আহ, গইনের ক্ষেত্রে হলকের শেষের নিচের অংশ, আর খয়ের ক্ষেত্রে হলকের শেষের উপরের অংশ। তো এই ছিল আমাদের হলকের মাখরাজের আলোচনা। তো এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, তো এটা আপনারা কতটুকু বুঝলেন? এটা নিজের মতো করে কেউ কি শুনাইতে পারবেন? বা শুধু মাখরাজের পরিচয় এবং এই তিনটা মাখরাজ এতটুকু হলেও হবে। প্রথমত যেটা বললাম যে মাখরাজে আম, মাখাসা ইত্যাদি, এইটা আহ, প্রয়োজন নেই। যে তিনটা মাখরাজের বর্ণনা উচ্চারণ সহকারে শোনাবেন, আর নির্দিষ্টভাবে হরফের উচ্চারণের জায়গা এবং উচ্চারণ। জি, আজমাল ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, রহমতুল্লাহ। একটু চেষ্টা করি, যদি জি, ভুল হলে তো আর আপনি আছেন। হ্যাঁ, সমস্যা নেই। এক নং মাকরাজ হলকের শুরু হইতে উচ্চারিত হয়। এখানে আচ্ছা দুইটা আজমাল ভাই, আপনি প্রথমে আমাদেরকে একটু মাখরাজ জিনিসটা কি এই সম্পর্কে একটু বলবেন। মাখরাজ মাখ- বলতে আসলে আমরা কি বুঝি? উচ্চারণের স্থান, এক্সিট, উচ্চারণ বাইর হওয়ার স্থান নাকি, যে স্থান থেকে শব্দটা উচ্চারিত হয়। আচ্ছা, একটা হলো উচ্চারণ বের হওয়া, আর একটা হলো উচ্চারণের তৈরির জায়গা। দুইটা আমার কাছে মনে হয় একটু ভিন্ন। উচ্চারণ বের হয় আমাদের ঠোঁট থেকে একেবারে, উচ্চারণ প্রক্রিয়া ঠোঁটের ভিতরে, মুখের ভিতরে সীমাবদ্ধ থাকে, এটা প্রকাশ পায় ঠোঁটের বাহিরে আসলে। তো এখানে আমরা বলতে পারি উচ্চারণের স্থান।
উচ্চারণের স্থান। উচ্চারণের তো স্থানকে মাখরাজ মাখরাজ। মানে তো বাহির, মাখরাজের মাখরাজ শাব্দিক শাব্দিক অর্থ অর্থ, বাহির। শাব্দিক অর্থ বের হওয়ার জায়গা। ঠিক আছে, তাহলে তার এটাকে, উচ্চারণের স্থানই হবে। ঠিক আছে, এখানে জি দুইটা দুইটা কোন কণ্ঠনালীর শুরু থেকে যে মাখরাজ, ওইখানে দুইটা শব্দ দুইটা হরফ আছে। একটা হলো হামজা, একটা হলো হা। এখানে সিফাতের কারণে একটা যেহেতু বাতাস বের হবে, একটাতে বাতাস বের হবে না, সেই হিসাবে হামজা বের হবে একটু নিচ থেকে, আর হাটা একটু উপর থেকে। এক আ, ই, উ, জি হা, হি, হু, একটু সামনে চলে আসছে কণ্ঠটা। জি। হ্যাঁ, উচ্চারণের জায়গাটা একটু সামনে, এটা খেয়াল করলেই বোঝা যায়। জি 2 নম্বরটা কণ্ঠনালীর মধ্যখান থেকে আসে। এখানেও সেম দুইটা শব্দ আছে, দুইটা হরফ, আইন, হ। এখানে সেম জাহার, হামস এবং জাহারের কারণে শব্দ যেহেতু আইনে শব্দটা বের হবে না, বাতাস বের হবে না, সে হিসেবে আইন একটু নিচ থেকে, হা একটু উপর থেকে। আহ, আ, ই, উ, আ, আচ্ছা ই, উ, হা, হি, হু, ইহ, আহ, উহ। আচ্ছা। জি কণ্ঠনালীর একবারে শেষ প্রান্ত থেকে যেটা উচ্চারিত হয়, সেখানেও দুইটা হরফ, ওয়াইন, খ। তো খাতে যেহেতু বাতাস ছেড়ে উচ্চারিত হয়, তো একটু উপর থেকে উচ্চারিত হবে, আর ওয়াইনটা একটু নিচ থেকে। আগো, ইগো, হরকতের উচ্চারণটা কেমন হবে? গ, ও, ও, খ। এখানে আমার একটু প্রবলেম আছে এটা উচ্চারিত হতে। ওই গয়ের ওই উচ্চারণটা হবে স্পেশালি গাইনের উচ্চারণটা, গোটা আসলে আমার বাংলা গোয়ের মতো হয়ে যায়, মানে এখন পর্যন্ত এটা নিয়ে আমি একটু স্ট্রাগল করি আর কি। আচ্ছা। তো হরকত আমাকে জবর দিয়ে অনেকটা ঠিক থাকে। গ, গই, গু, গ। গ, রি, গু, জি হ্যাঁ, অনেকটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, খ, খয়ের উচ্চারণটা? খ, 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 খি, খু, ইখ, উখ, আখ। আচ্ছা, আহ, ইহ, উহ, এভাবে বলতে। আচ্ছা ঠিক আছে, আসলে। জি, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মাখরাজটা আহ, এটা কিন্তু যখন আমরা উচ্চারণ করব, ওই সময় মাখরাজের স্পর্শটাকে অনুভব করা, অনুভব করার চেষ্টা করা। এটা যদি আমরা করতে না পারি, তো সেক্ষেত্রে মাখরাজগত ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ভুল হয়ে গেলেও আমি বিষয়টা বুঝতে পারবো না। তো এই জন্য মাখরাজের আহ, যে জায়গাগুলি আছে, বা আমাদের মুখের ভিতরের যে কার্যক্রম আছে, এর স্পর্শটাকে আমরা আমাদের অনুভব করতে হবে। অনেক সময় দেখা যায় আমরা সাধারণত তো বেশিরভাগই বয়স আহ, আর কি, আমরা যৌবন বা বার্ধক্য এই পর্যায়ের, শিশু কিশোর না। তো শিশু কিশোরদের জন্য বিষয়টা একটু ভিন্ন থাকে। এই পর্যায়ে এসে যেটা হয় যে, আমরা যেহেতু জীবনের অনেকটা সময় পার করে আসছি, তো কখনো কথা বলার সময় মুখের ভিতরে কি হচ্ছে না হচ্ছে, কে কোন জায়গায় লাগে না লাগে, এটা কিন্তু আমরা কখনো খেয়ালই করি না। তো খেয়াল না করতে করতে এমন অবস্থা হয়েছে যে আমরা এই স্পর্শগুলোকে বুঝতে পারি না। যে উচ্চারণ করলাম, যেমন ধরেন বদ উচ্চারণ করলাম, তো
কোন জায়গা কোন জায়গার সঙ্গে লাগার কারণে আমার উচ্চারণটা হলো, তো এই স্পর্শটাকে বুঝতে পারি না। তো এজন্য যেটা করা, যে মাখরাজের উচ্চারণের সময় কোন জায়গাটা কোথায় লাগে, এই যে স্পর্শটা, এইটাকে আমাদের অনুভূতি হতে হবে আর কি। এটাকে যদি আমরা বুঝতে পারি, তো সেক্ষেত্রে আমরা অনায়াসেই বুঝতে পারবো যে আমি কোথায় আছি। আর যেহেতু আমাদের জানা আছে যে কোথায় যেতে হবে, তো তাহলে আমি আমার চেষ্টা চালাই যেতে পারবো। আর যদি বুঝতেই না পারি তাহলে তো সমস্যা। তো এই অবস্থায় যদি আমরা কেউ থেকে থাকি, তো সেক্ষেত্রে আমার করণীয় হলো, যেহেতু আমাদের মুখের ভিতরের এক অংশ আর এক অংশের সাথে স্বাভাবিকভাবে এমনিতেই স্পর্শ হতে থাকে। স্বাভাবিকভাবে মুখ বন্ধ রাখলে জিহ্বা উপরের তালুকে স্পর্শ করে, দাঁতকে স্পর্শ করে, ঠোঁটকে স্পর্শ করে। তো তাহলে কি করব? তাহলে বাহিরের থেকে কিছু নিয়ে ওইটা অনুভব করার চেষ্টা করা, যে হাতের আঙুল দিয়ে জিহ্বার গোড়াটাকে স্পর্শ করলাম, জিহ্বার কিনারায় স্পর্শ করলাম। এইভাবে নিশ্চিত হব যে আমি কোন অংশকে কোন অংশের সঙ্গে লাগাবো। যেমন আমার জিহ্বার মধ্যখানকে তালুর সঙ্গে লাগানোর প্রয়োজন, তো এখন উচ্চারণের সময় লাগতেছে কিনা এটা আমি বুঝতেছি না। যদি বুঝে থাকি তাহলে তো সমস্যাই নেই। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? জিহ্বার মধ্যখানকে স্পর্শ করলাম এবং এই অংশটা উপরের তালু, এইভাবে করা আর কি। তো আহ এক্ষেত্রে দিনের ক্ষেত্রে সর্বদাই আমাদের চেষ্টা থাকবে আহ, যেন আমরা বর্তমান থেকে আরো অগ্রগামী হইতে পারি। এটা আমাদের খুব বেশি দরকার। দেখা যায় যে আমরা এইভাবে কখনো চিন্তা করি না যে যেটা করতেছি ওইটা করতেই থাকি, এটা আদৌ ঠিক আছে কিনা, বা এটাকে আরো উন্নত করা যায় কিনা, এই ব্যাপারে আসলে আমরা একটু উদাসীন। তো এটা আমাদের দুর্বলতা। আমাদের দুর্বলতা বলতে গেলে আসলে, সত্যি কথা বলতে গেলে, আমাদের ইমানের অবস্থা, ইমান অসুস্থ আর কি। তো এটাকে একটু চিকিৎসাও করা দরকার। আর দুর্বল যেহেতু, একে আহ, ভিটামিন খাওয়ানো দরকার। তো দিনের ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকা উচিত যে বর্তমান থেকে যেন ভবিষ্যৎ আরো উন্নত হয়। কারণ দুনিয়ার ক্ষেত্রে তো আমরা সবকিছু এভাবেই চিন্তা করি। কেউ যদি চাকরি করে থাকে, তার চেষ্টা থাকে যেন একটা পদোন্নতি হয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যাতে এটাকে আরো প্রচার প্রসার করা যায়। আহ কৃষিকাজের ক্ষেত্রে যেন পরিধি বাড়ানো যায়। এবছর যতটা লাভ করলাম, সামনের বছর যেন আমি আর একটু বেশি লাভ করতে পারি। সবসময় আমরা দুনিয়ার ক্ষেত্রে সীমা অতিক্রম করতে চাই। এটা প্রত্যেকের একেবারেই, এর বাহিরে মানুষ পাওয়া মুশকিল। সবসময় সে আহ, তার সর্বোচ্চ যে প্রাপ্তি, ওইটাকে ওভার করতে চায়, ওইটাকে অতিক্রম করতে চাই আমরা। এটা আমাদের প্রত্যেকেরই একটা চাহিদা থাকে। দিনের ক্ষেত্রে কিন্তু এটা আমরা করি না। যে এইভাবে আমাদের চিন্তা করা উচিত যে আমি তেলাওয়াত করতেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তেলাওয়াত করার সুযোগ দিছেন, আমি তেলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ আছে কোরআন তেলাওয়াত করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে অন্তত পক্ষে ওই দলের মাঝে সামিল করছে যারা কিনা পারে। তো নিঃসন্দেহে এটা একটা আহ, দিনের ক্ষেত্রে বড় যোগ্যতার বিষয়। তো এখন আমার চেষ্টা থাকা উচিত যেন এটাকে আর একটু ভালো করা যায়।
আমলের ক্ষেত্রে নামাজ পড়তেছি, তো নামাজে তো তেলাওয়াত দরকার। তাছাড়া নামাজে যে আমি দাঁড়াচ্ছি, তো দাঁড়ানোর সময় আমি কিভাবে দাঁড়াচ্ছি, তো এইটা সুন্নাত তরিকা অনুযায়ী হচ্ছে কিনা। কারণ নামাজে তো অনেকগুলি সুন্নত আছে, আল্লাহ রসুল কিভাবে নামাজ শিখাইছেন, রুকুর অবস্থাগুলা ঠিক আছে কিনা, সেজদা ঠিক আছে কিনা, এইভাবে ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব সবকিছু। তো যেখানে ছিলাম আর কি, আমরা যে মাখরাজের স্পর্শটাকে বোঝার চেষ্টা করা, এটা খুব বেশি দরকার। তো আমরা হলকের মাখরাজ গুলা দেখে শেষ করলাম। তো দ্বিতীয় ধাপে আমাদের কাছে আসবে জিহ্বার মাখরাজ। তো 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। তো বাংলার ক্ষেত্রে আমরা এই জায়গার ব্যবহারটা করি না। তো এটা হবে ক কি কু। কফের উচ্চারণটা কিন্তু একটা শক্ত উচ্চারণ, খুব শক্ত একটা উচ্চারণ। আর এইখানে জিহ্বার গোড়া বলতে গেলে তো জিহ্বার গোড়াই, তবে উপরের তালু তার বরাবর উপরের তালু তার সোজা। তো এখন তালু কাকে বলে? তালু বলা হয়, আরবিতে বলা হয় সকফুল ফামি বা মুখের ছাদ। তা আমাদের তালু কিন্তু 2 রকম, উপরের তালু 2 রকমের। এই চিত্র দেখলে কিছুটা ধারণা পাবো আমরা। এইখানে দেখেন, আহ, এই চিত্রটা যদি আমরা দেখি, এখানে মুখের উপরের তালুকে, সামনের দিকের অংশটাকে একটু লাল রঙে আঁকা, পিছনের দিকের অংশটাকে একটু আহ এটাকে একটু ধরেন একটু লালচে বা এই ধরনের কোন একটা রং বা বাদামি রং, এই রং দেওয়া। তো পিছনের দিকের যেটা, এটা হলো নরম তালু, আমরা হাত দিয়েই বুঝতে পারবো এটাকে নরম তালু। এটাকে আরবিতে বলা হয় সাকফুল লাহমি, নরম তালু বা মাংসালো তালু। আর সামনের দিকের অংশটাকে বলা হয় সাকফুল আজমি, বা যার ভিতরে হাড্ডি আছে, শক্ত। কফের উচ্চারণের ক্ষেত্রে আমরা জিহ্বার গোড়া তার বরাবর উপরের নরম তালুর সঙ্গে লাগাবো, তার বরাবর উপরে নরম তালুর সঙ্গে লাগবে। এখন আমি যদি আমার এই স্পর্শটাকে বুঝতে পারি, তাহলে আমি নিশ্চিত হতে পারবো যে আসলে আমার কোন অংশের সাথে লাগে। একটা হলো যে উচ্চারণের আওয়াজ শুনেই আমরা বুঝতে পারি যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, এইখানে লাগলে কেমন আওয়াজ হওয়ার কথা, ওইখানে লাগলে কেমন আওয়াজ হওয়ার কথা, এইভাবে বোঝা সম্ভব। বাকি যিনি উচ্চারণ করতেছেন উনিও তার স্পর্শ বুঝে এটাকে নিশ্চিত হতে পারেন। তো কফের উচ্চারণে হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে, যেটা কি নরম তালু। আর উচ্চারণটা হবে ক কি কু। আমাদের এখানে দেখা যায় যে জের এবং পেশের উচ্চারণ করতে গিয়ে অনেক সময় ক কি কি এরকম হয়ে যায়, কি না কি, এভাবে কু, এভাবে হবে ক কি কু। তো এ গেল 4 নাম্বার মাখরাজ। 5 নাম্বার মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু সামনে এসে
তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তো কাফের ক্ষেত্রে যেটা, এটা হলো নরম তালু না, এটা হলো শক্ত তালু। কাফের কাজগত সমস্যা অন্তত বাঙালিদের হওয়ার কথা না, কারণ আমরা ওই জায়গার থেকে উচ্চারণ করি। ক, খ, গ উচ্চারণের জন্য যে জায়গাটা ব্যবহার করি, আরবি কাফ ওই একই জায়গা থেকে উচ্চারিত হয়। বাকি আহ, উচ্চারণের ক্ষেত্রে জায়গার ব্যবহারের যে ধরন, এর মাঝে ভিন্নতা থাকে। একটা আরবি উচ্চারণ, এমন কোনো আরবি উচ্চারণ নেই যেটা হুবহু বাংলা উচ্চারণের মতো। কিছু না কিছু ভিন্নতা এর ভিতরে থাকবেই। বাচন ভঙ্গির মাঝে এর ভিন্নতা থাকে। যেমন কাফের উচ্চারণটা কা, কি, কু, এক, ইক, উক। বাংলার ক্ষেত্রে কিন্তু আমরা এভাবে করি না। বাংলার ক্ষেত্রে আকার, রস্বীকার ও সুকার দিয়ে করতে গেলে কা, কি, কু, কা, কি, কু, কাকা, কাকা। আরবের ক্ষেত্রে বলতে গেলে বাংলায় কিছুটা শিথিলতা থাকে, আরবির ক্ষেত্রে শিথিলতাটা কম, একটু মজবুতির দিকে। কা, কি, কু, কা, কা, এরকম হয় আর কি। তো এই জায়গার ব্যবহারটা আমাদের জন্য সহজ, সমস্যাকর না। তারপর 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তো এই ক্ষেত্রে অবশ্যই উপরের তালু বলতে শক্ত তালু, যেটা উম, সামনের দিকে দেখানো হয়েছে। এখানে দেখলেই আমরা সহজেই বুঝতে পারি যে জিম হলো জিহ্বার মধ্যখানের সামনের অংশ। জিহ্বার মধ্যখানের সামনের অংশ। শিন হলো একেবারেই জিহ্বার মিডিল পয়েন্ট। আর ইয়া ছাগল জবাই করার পর জিহ্বা বের করলে অনেকটা লম্বা থাকে। গলার ভিতরেও জিহ্বার অনেক অংশ ঢুকানো থাকে। বাকি মুখের ভিতরে যতটুকু থাকে, এইটার আহ, দৈর্ঘ্য কম না। তো জিহ্বার মধ্যখানের এমন না যে আমরা 6 নম্বর মাখরাজের জন্য জিহ্বার মধ্যখানের একটা বিন্দু নির্ধারণ করলাম, বিষয়টা এমন না। তো জিহ্বার মধ্যখানের মোটামুটি ভাবে একটা অংশ। তো এভাবে দেখলে জিমকে আমরা পাই জিহ্বার মধ্যখানের সামনের দিকের অংশ। তো জিমের উচ্চারণটা হয় যা, জি, জু। তো এই ক্ষেত্রে আমাদের যেটা সতর্ক থাকা দরকার, আমরা অনেক সময় জিমের উচ্চারণটা একেবারে জিহ্বার আগার দিকে নিয়ে আসি। জিহ্বার আগার দিকে নিয়ে আসি, যেমন করি যা, যা। যেমন এই আহ, আহ, এই এই ক্ষেত্রে যেটা হয় যে বাতাস মিশ্রিত থাকে। যা, হ্যাঁ। বাংলাতে চ, ছ, আর একটা হলো বর্গীয় জ, আর একটা আছে অন্তস্থীয় জ। উম, বাংলাতে আসলে দেখা যায় যে
একই রকম মনে হয় এমন একাধিক বর্ণ পাওয়া যায়। যেমন স পাওয়া যায় হলো 3টা, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স। তারপর ন হলো 2টা, মূর্ধন্য, দন্ত ন। তো এদের কিন্তু উচ্চারণের যথেষ্ট পার্থক্য আছে, আর এই পার্থক্যটা মাখরাজগত হয়, প্রক্রিয়াগত হয়। তো বাংলার সাথে যদি আমরা মিলাইতে চাই, তো সেক্ষেত্রে জিমের উচ্চারণটা বর্গীয় জ্বর মতো না, অন্তঃস্থীয় জ্বর সাথে মিলে আর কি অনেকটা। তো এটা হবে যা, জি, জু, আজ, ইজ, উজ, বাতাসের নাম গন্ধ নেই। আর শিন একেবারে আমাদের তালব্য স যেমন ওইরকম। সা, শি, সু, এরকম। আর ইয়া হলো একটু পিছন দিক থেকে ইয়া, ই, ইউ, ইয়া, ই, ইউ। আর ইয়ার উচ্চারণটা দেখা যায় যে আমাদের জন্য একটু মুশকিল হয়ে যায়। হরকত যুক্ত অবস্থায় আমরা একটু এলোমেলো করে ফেলি। এরও একটা নির্দিষ্ট কারণ আছে। কারণ হলো আহ, যে আমরা বাংলাতে কিন্তু আমাদের স্বরবর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ আছে। আরবের ক্ষেত্রেও কিন্তু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে, যেটাকে আরবির ক্ষেত্রে বলা হয় হরফে ইল্লাত বলা হয়। হরুফি ইল্লাত মানে বলা যেতে পারে আরবি স্বরবর্ণ, অর্থাৎ স্বর চিহ্ন যার থেকে হয় এটা হলো স্বরবর্ণ। তা আরবি স্বর চিহ্ন হলো 3টা, জবর, জের আর পেশ। তো জবর হলো আলিফের স্বর, জের হলো ইয়ার স্বর, আর পেশ হলো ওয়াওয়ের স্বর। তো বাংলার ক্ষেত্রে যেটা হয় যে স্বর বর্ণে স্বর চিহ্ন ব্যবহার করা হয় না, কিন্তু আরবির ক্ষেত্রে স্বরবর্ণেও স্বর চিহ্ন ব্যবহার করা হয়। এই কারণে সমস্যা হয়ে যায়। তো ইয়ার নিজস্ব একটা স্বর আছে, যখন ইয়াতে জবর ব্যবহার করা হয় তখন 2টা স্বর একত্রিত হয়। জের হইলে তখন একই স্বর দ্বিত্ব হয়, আর পেশ হইলেও 2টা স্বর যুক্ত হয়। তো এইখানে যেটা সমস্যা হয়ে যায় যে আমরা ইয়ার মাখরাজে না থেকে হামজার মাখরাজে চলে যাই, আর ইয়ার মাখরাজের 2টা স্বরকে নির্দিষ্ট জায়গায় রাখতে পারি না। যেমন ধরেন আছে যে ইয়া, ইয়া, এইটা হয়ে যায় ই, ইয়া, 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 এমন না, ইয়া, একই জায়গার থেকে অন্তঃস্থীয় আকার। এর উচ্চারণটা কেমন হয়? এর উচ্চারণটা যেমন একবার হয়, ইয়ার উচ্চারণটাও হরকত দিয়ে একবারই হবে। যদি আমি এমন বলি ইয়া, এইখানে 2 রকম হয়ে গেল, ই, আ। তো 2টা স্বর থাকলেও এটা এমন ভাবে মিলাইতে হবে যে একটা আরেকটার সাথে মিলে এক হয়ে যাবে, একাকার হয়ে যাবে। ইয়া, এটা ইয়া বললে আমরা হরকতের আহ, ব্যাপারে যখন জানছি তখন যে হরকতের উচ্চারণ একত্রে একবার করতে হয়। তো হরকত যখন একটা হরফের সঙ্গে যুক্ত হবে তখন হরকত এবং হরফ 2টা একত্রিত হয়ে এক উচ্চারণ হবে। যদি ইয়া বলি তখন কিন্তু এক উচ্চারণ হয় না, 2 উচ্চারণ হয়। প্রথমত হলো ই, দ্বিতীয়ত হলো আ। তো এখানে ইয়া, জেরের ক্ষেত্রে ই, পেশের ক্ষেত্রে ইউ। ইয়ার উচ্চারণটা হয় ইয়া, ই, ইউ। আর জের পেশের ক্ষেত্রে আমরা তো একেবারে ভিন্ন দিকেই চলে যাই, মাখরাজি ঠিক থাকে না, তখন হয়ে যায় ই। তো ইয়াজের ই যদি বলি তখন কিন্তু ইয়ার উচ্চারণই পাওয়া যায় না, তখন হয়ে যায় হামজার উচ্চারণ ই, না, ই, ইয়া পেশ ইউ, ইয়া, ই, ইউ, জা, জি, জু, শা, শি, শু, ইয়া, ই, ইউ। এই হলো আমাদের
6 নম্বর মাখরাজ। তার পরবর্তীতে 7 নম্বর মাখরাজ। আসলে 7 নম্বর মাখরাজের আলোচনাটা একটু দীর্ঘ, তো এইটা আজকে আর করব না, ইনশাল্লাহ আগামীকালকে করব। তো 6 নম্বর পর্যন্ত মাখরাজের আলোচনা, এটা আহ, আমাদের আজকে থাকবে। তো আমরা ইনশাল্লাহ এই বিষয়গুলোকে মনে রাখার চেষ্টা করব, এই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আর এইটা উচ্চারণের মাধ্যমে এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব যে একই মাখরাজের হরফগুলি এর উচ্চারণের সময় জায়গার কিছুটা ভিন্নতা থাকে কিনা। একই বিন্দু থেকে হয়ে গেলে কিন্তু একটু সমস্যা, কিছুটা ভিন্নতা থাকবে, এই আর কি। আর সাধারণত যাদের উচ্চারণ ঠিক, তাদের ক্ষেত্রে মাখরাজ বের করা, অনেক সময় অনেকে দেখা যায় যে মাখরাজ জানে না। তো মাখরাজের বিষয়টাও সিফাতের মতো। সিফাতের ক্ষেত্রে যেমনটা আপনাকে বলছিলাম যে সিফাত জানা আমাদের জন্য জরুরি না, ঠিক তেমনি ভাবে মাখরাজ জানাও আমাদের জন্য জরুরি না, যদি কিনা আমরা এইটা জানা ছাড়াই সঠিক উচ্চারণটা করতে পারি। তো আমরা যেহেতু সঠিক উচ্চারণ করতে পারি না, বা পারলেও এই বিষয়টা নিশ্চিত না, তো এই জন্যই আমাদের এই মাখরাজ সিফাত গুলা জানা দরকার। তো যাদের উচ্চারণ ঠিক আছে কিন্তু মাখরাজ বলতে পারে না, তো তাদের জন্য যে হরফের মাখরাজ আমরা বের করতে চাচ্ছি বা জানতে চাচ্ছি, তো ওই হরফটাকে জজম দিয়ে যদি শুরুতে একটা হরকতযুক্ত হরফ নেই, তাহলে উচ্চারণের মাধ্যমেই আমরা ওই জায়গাটাকে নির্ধারণ করতে পারবো। যেমন ধরেন আমার কাফের মাখরাজ বের করা দরকার, তাই এখন আমি একটা জবরযুক্ত হামজাকে নিয়ে কাফে জজম আনলাম, যেমন আক। তো জজম দিলে তো ওই মাখরাজে গিয়ে আটকাইতে হয়। তো এখন যদি আমি আক বলে থেমে থেকে আমি ওই জায়গাটাকে বের করতে পারি যে আমি কোথায় আটকাইলাম। তো আমি আটকাইলাম জিহ্বার গোড়ার একটু সামনের অংশে এসে উপরের তালুর সঙ্গে আটকে গেছি। বায়ের মাখরাজ বের করা দরকার। আব, দুই ঠোঁটে আটকাই গেলাম। আম, মিমে দুই ঠোঁটে আটকাইলাম। আত, তা, আট, জিহ্বার আগাটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে আটকাইল। এইভাবে আমরা মাখরাজ বের করতে পারি। তো ইনশাল্লাহ আগামীকালকেও আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। তো এটা আমরা একটু এইটাও, এই পিডিএফটাও আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, ক্লাস শেষেই গ্রুপে দিয়ে দেব। আমরা এটা সংগ্রহে রাখবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনার বিষয়ে আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কেউ কিছু বলতে চাচ্ছেন কিনা? আচ্ছা, কারো বোধহয় কোনো প্রশ্ন নেই। আজকে ক্লাসে আমি কথা বললাম বেশি, আপনাদের থেকে কথা বলার শোনার সময় হয়নি, বা প্রয়োজন হয়নি আজকে। কোনো প্রশ্ন নেই, সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ? হ্যাঁ, সবাই কি বিষয়গুলো বুঝতে পারছেন আজকের আলোচনার? জি ওস্তাদ, ইনশাল্লাহ বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তা আজকে তাহলে ইনশাল্লাহ আমরা এই পর্যন্তই থাকুক আমাদের, আমরা এখানে শেষ করি ইনশাল্লাহ। আগামীকালকেও একটু তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাওয়ার চেষ্টা করবে, কারণ আমাদের সময় কম। আমাদের মাখরাজের আলোচনার জন্য 2 দিন বরাদ্দ সময়, তো কম সময় আলোচনা বেশি করতে হয়, তো এই জন্য আপনাদের সাথে ওইভাবে উম, আপনাদের থেকে শোনার সময় হয় না।
একটু তাড়াতাড়ি উপস্থিত হয়ে যাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহু আকবার।